যদি তারা কেউ নির্বাচনী ক্ষমতার মাধ্যমে ক্ষমতায় এসে না থাকে, তাহলে কি আপনি বলবেন যে গণতন্ত্র আসার আগে 300 বছর আগে সারা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন ছিল, এই সারা পৃথিবীতে কোনো ভালো শাসক ছিল না, সারা পৃথিবীর মানুষেরা সবাই নির্যাতন এবং জুলুম অত্যাচারের মধ্যে ছিল, সারা পৃথিবীর সকল মানুষ? এটা কি কোনো যুক্তিযুক্ত কথা? যদি এটা যুক্তিযুক্ত কথা না হয়, তাহলে অবশ্যই আমাদের কাছে অপশন আছে যে আমরা গণতন্ত্রের বাইরে অন্য কোনো অপশনের দিকে যাব। অবশ্যই আমাদের কাছে অপশন আছে যে আমরা খেলাফত শাসনের কথা বলতে পারি, এটা আমাদের রাইটস। গণতন্ত্র তোমরা নিয়ে এসেছিলা ইউরোপিয়ান অন্ধকারাচ্ছন্ন যুগের কারণে। আমরা তো তোমরা যখন অন্ধকারের মধ্যে ছিলা 500 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত, ওই সময় তো আমরা মুসলমানেরা অন্ধকারের মধ্যে ছিলাম না। সুতরাং গণতন্ত্র তোমাদের প্রয়োজন, আমাদের প্রয়োজন নয়। গণতন্ত্র তোমাদের দরকার, ডেমোক্রেসি তোমাদের দরকার, আমাদের প্রয়োজন নয়। ডেমোক্রেসি তোমাদের প্রয়োজন হওয়ার পরে তোমরা বাস্তবায়ন করেছো, এখনও ডেমোক্রেসি তোমাদের এক্সপেরিমেন্টাল যুগ পার করছে। আমেরিকা এবং ব্রিটেনের মতো উন্নত দেশে যদি ডেমোক্রেসিতে সমস্যা থেকে থাকে, তাহলে আমাদের দেশের মতো অল্প আয়ের স্বল্প আয়ের মানুষদের জন্য আসলে ডেমোক্রেসি কতটুকু যায়? গণতন্ত্রকে প্রশ্ন করা শেখেন, চোখ বন্ধ করে। একমাত্র সমাধান কোনোদিনই পৃথিবীর ইতিহাসে ডেমোক্রেসি ছিল না, আজও নয়, ভবিষ্যতেও হবে না, এবং এটা অবশ্যই একদিন ফল ডাউন করবে। এটা মনে রাখার এবং প্রশ্ন করার অনুরোধ। সম্মানিত উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে প্রশ্নবিদ্ধ গণতন্ত্র। আমি আমার এই বক্তব্যে গণতন্ত্র হারাম, জায়েজ, শিরিক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বিষয়টা এরকম না। বরং আমি চেষ্টা করব যে আমার এই আলোচনার যেটা মূল উদ্দেশ্য হবে সেটা হচ্ছে যে গণতন্ত্র এবং ডেমোক্রেসিকে আপনারা যে জায়গায় পৌঁছিয়ে দিয়েছেন, আসলেই কি সেটা সেই জায়গায় পৌঁছানোর মতো জিনিস? মানে আসলেই কি ডেমোক্রেসি প্রশ্নের ঊর্ধ্বে? তাকে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না? সে কি কোনো ইলাহি বিধান? তার মাঝে কি আসলে কোনো সমস্যায় নাই, একদম নির্ভুল? গণতন্ত্রের বিরুদ্ধে যদি কোনো আলেম সেটাকে শিরিক বলে, অথবা সেটাকে বেদাত বলে, অথবা সেটাকে যদি ভুল বলে বা আর কিছু বলে, আর কোনো হুকুম লাগায়, তাহলে কি আপনি সেই আলেমকে মূর্খ বলবেন? মূলত আমি গণতন্ত্র সম্পর্কে গণতন্ত্রের ইতিহাস থেকে নিয়ে শুরু করে গণতন্ত্রের বর্তমান অবস্থা আপনার সামনে তুলে দিয়ে শুধু আপনাকে এতটুকু বোঝাতে চাই যে আপনি গণতন্ত্রকে প্রশ্ন করতে পারেন, তার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন করতে পারেন, তার কার্যক্ষমতা নিয়ে প্রশ্ন করতে পারেন। আপনি তাকে প্রশ্ন করতে পারেন এইটার বিষয়ে যে সে ইসলামী খেলাফতের বিপরীতে দাঁড়াতে পারবে কিনা। আপনি তাকে প্রশ্ন করতে পারেন এই জায়গা থেকে যে ডেমোক্রেসি একদম নির্ভুল কিনা। সেই জন্য আজকে আমাদের আলোচনার কয়েকটা অংশ আছে। প্রথম অংশে আমরা আলোচনা করব যে আসলে ডেমোক্রেসি বলতে কি বোঝায় বা গণতন্ত্র বলতে কি বোঝায়। দ্বিতীয় অংশে আমরা আলোচনা করব যে পৃথিবীতে কেন আসলে গণতন্ত্রের প্রচলন হয়েছিল এবং কখন কিভাবে গণতন্ত্রের প্রচলন হয়েছিল এবং এটাকে একটা আদি শাসন ব্যবস্থা। তৃতীয় অংশে আমরা আলোচনা করব যে পৃথিবীর কোন দেশে কখন গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। চতুর্থ অংশে আমরা আলোচনা করব পৃথিবীর শ্রেষ্ঠ দুই প্রবক্তা গণতন্ত্রের, ইংল্যান্ড এবং আমেরিকার গণতন্ত্রের বর্তমান অবস্থা। পঞ্চম অংশে আমরা আলোচনা করব যে গণতন্ত্র সম্পর্কে পৃথিবীর শ্রেষ্ঠ ঐতিহাসিকগণ, পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ বিশারদগণ গণতন্ত্র সম্পর্কে কি বলেছেন। এবং সর্বশেষ পয়েন্টে আমরা এটা নিয়ে আলোচনা করব যে পৃথিবীর আদি শাসন ব্যবস্থা আসলে কি ছিল। আমরা যদি সর্বপ্রথমে আসি যে আসলে গণতন্ত্র বলতে কি বোঝায়, একদম সহজ ভাষায় যদি আমি বলি, তাহলে গণতন্ত্রের সবচেয়ে বড় থিওরি হচ্ছে যে যেইখানে জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণকে যেখানে সার্বভৌম ক্ষমতার মূল উৎস মনে করা হয় এবং যেখানে নাগরিকের কথা বলার অধিকার, নাগরিকের মানবিক হিসেবে অধিকার এবং শাসনাধিকার সহ যে সমস্ত বিষয়গুলো সংরক্ষণ করা প্রয়োজন, সে সমস্ত বিষয়গুলো যেই শাসন ব্যবস্থাটা সংরক্ষণ করে সেটা গণতন্ত্র। শুনতে অনেক ভালো শোনায় যে গণতন্ত্র জনগণের অধিকার নিয়ে কথা বলে, গণতন্ত্র মানুষকে কথা বলার পূর্ণ অধিকার দেয়, মানুষ হিসেবে তার পূর্ণ অধিকার দেয়। গণতন্ত্র শাসন ক্ষমতাগুলোকে বা আইন প্রণয়নের সিস্টেমকে বিভিন্নভাবে শ্রেণীবিন্যাস করে, এই জন্য এখানে জুলুম নির্যাতন হওয়ার সম্ভাবনা থাকে না। এই জাতীয় একটা সিস্টেমের নাম হচ্ছে গণতন্ত্র, যেইটার মূল উৎস হচ্ছে জনগণ। মানে জনগণ যা চাইবে গণতন্ত্র তাই করবে বা গণতন্ত্রে তাই ঘটবে, এটাই গণতন্ত্রের মূল থিওরি। আবার যদি এক বাক্যে বলি তাহলে আমি বলবো যে গণতন্ত্রের সব কথার উপরে যে কথাটা আছে সেটা হচ্ছে জনগণ। জনগণ যা চাইবে গণতন্ত্র তাই করবে। আমি আমার বক্তব্যের প্রত্যেকটা অংশের সাথে একটা করে প্রশ্ন রেখে যাব। গণতন্ত্রের সবচেয়ে বড় থিওরি যদি এইটা হয় যে জনগণ সার্বভৌম ক্ষমতার উৎস, জনগণ যা চাইবে তাই হবে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে জনগণকে কি এইটা প্রশ্ন করা উচিত নয় এবং জনগণের কাছ থেকে কি এই উত্তর নেওয়াটা উচিত নয়
যে জনগণ আসলে গণতন্ত্র চায় কিনা, জনগণ আসলে গণতন্ত্রের বিপরীতে ইসলামী খেলাফত চায় কিনা। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ, এর মধ্যে অনেক আমরা মুসলমান, 90% মুসলমান। আমরা 90% মুসলমান কি চাই, গণতন্ত্র নাকি ইসলামী শাসন ব্যবস্থা? এইটা গণতন্ত্র আমাদেরকে প্রশ্ন করবে কিনা এবং আমাদের থেকে গণতন্ত্র উত্তর নিবে কিনা, এটা আমার প্রথম পয়েন্টের সাথে প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে ডেমোক্রেসির বাইরে পৃথিবীব্যাপী বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থা আছে। আমরা কোনোটাকে বলতে পারি প্লুটোক্রাসি, কোনোটা হচ্ছে অ্যারিস্টোক্রাসি, কোনোটা হচ্ছে অলিগার্কি, কোনোটা হচ্ছে কমিউনিস্ট ওয়ান পার্টি রুল, কোনোটা হচ্ছে মেরিটোক্রাসি, থিওক্রাসি, এই ধরনের বিভিন্ন শাসন ব্যবস্থা আছে। এই সকল শাসন ব্যবস্থার মধ্যে পৃথিবীব্যাপী আসলে গণতন্ত্রের উত্থান কখন ঘটে? গণতন্ত্র কি পৃথিবীর আদি শাসন ব্যবস্থা? গণতন্ত্র পৃথিবীতে কখন এসেছে? এই প্রশ্নের উত্তরে যদি আমি আসতে চাই তাহলে এখানে আমাদেরকে বলতে হবে 500 শতক থেকে নিয়ে শুরু করে, মানে ঈসা আলাইহিস সালাম জন্মের 500 বছর পরে, ঠিক যে সময়টাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন সেই সময়টা থেকে নিয়ে শুরু করে 1500 সাল পর্যন্ত এই সময়টাকে বলা হতো ইউরোপে, মানে বর্তমান যেটা ইউরোপের এই অঞ্চলের এই সময়টাকে বলা হতো ইউরোপিয়ান ডার্ক এজেস, মানে ইউরোপিয়ান অন্ধকারাচ্ছন্ন যুগ। আবার মনে রাখেন, ঠিক যেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করতেছেন সেই সময় থেকে নিয়ে শুরু করে 1500 শতকের মধ্যবর্তী এই সময়টাকে ইউরোপিয়ান পরিভাষায় ইউরোপিয়ান অঞ্চলগুলোর জন্য বলা হয় ডার্ক এজেস, অন্ধকারাচ্ছন্ন যুগ। এই তথ্য মনে রাখার সাথে সাথে আরেকটা তথ্য মনে রাখেন, যখন ইউরোপ ডার্ক এজেসের অন্তর্ভুক্ত, তখন মুসলমানদের হাতে আছে বাগদাদ, তখন মুসলমানদের হাতে আছে দেমাস্ক, তখন মুসলমানদের হাতে আছে খোরাসান আল কুবরা, তখন মুসলমানদের হাতে আছে আন্দালুসিয়া, ইস্তাম্বুল, এই অঞ্চলগুলো। মানে মুসলমানেরা তখন অন্ধকারাচ্ছন্ন নয়, মুসলমানদের তখনকার সময়টা হচ্ছে ইসলামের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ আলোকায়নের যুগ। দুইটা বিষয় মাথায় রাখেন, একটা হচ্ছে ইউরোপিয়ান ডার্ক এজেস আর ইসলামিক ইনলাইটমেন্টের যুগ। মানে যখন আমাদের আলোকায়ন, যখন আমরা আলোকিত, যখন আমরা জ্ঞান বিজ্ঞানের শীর্ষ চূড়ায়, তখন ইউরোপ হচ্ছে অন্ধকারাচ্ছন্ন যুগ। অন্ধকারাচ্ছন্ন যুগটা কেন এটাকে ডার্ক এজেস বলা হচ্ছে, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে তৎকালীন সময়ে শাসন ব্যবস্থার মূল কেন্দ্রে ছিল চার্চ, ক্যাথলিক চার্চ, এবং এখানে শ্রেণীবিন্যাস ছিল। মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে চার্চের পাদ্রীরা, তারপরের শ্রেণীর মানুষ হচ্ছে অভিজাত শ্রেণীরা, আর সব নিম্ন স্তরের মানুষ হচ্ছে সাধারণ জনগণ। এই সাধারণ জনগণ কর দেয়, এই সাধারণ জনগণ রাজা বাদশাদের খেদমত করে, এই সাধারণ জনগণ গরুর মতো খাটে, এই সাধারণ জনগণ নিজেদের পায়ের ঘাম মাথায় ফেলে এই চার্চের পাদ্রীদের শাস্তিগুলো ভোগ করে। 3টা শ্রেণী ছিল তৎকালীন সময়। 3টা শ্রেণী থাকার কারণে কি হয়েছে, যে চার্চের পাদ্রীরা তৎকালীন সময়ের সাধারণ জনগণের উপরে ব্যাপক পরিমাণে জুলুম এবং নির্যাতন করত। শুধু জুলুম নির্যাতন করত নয়, ক্ষমতা তাদের হাতে ছিল, পাদ্রীদের হাতে এবং অভিজাত শ্রেণীর হাতে, এবং তারা নিজেদের ইচ্ছামতো মানুষকে পরিচালনা করতে পারত, এবং মানুষের কাছে জ্ঞান চর্চা করার কোনো অধিকার ছিল না, যেটা মানুষের মৌলিক অধিকার, যেটা ইসলামের মৌলিক অধিকার, যে একজন মানুষ জ্ঞান চর্চা করবে। এই জন্য মূলত ইসলামে মক্তবের সিস্টেম আছে, এই জন্য মূলত ইসলামের প্রথম আয়াত হচ্ছে ইকরা। তার বিপরীতে চার্চ সিস্টেমে তৎকালীন যুগে জ্ঞান কুক্ষিগত করা ছিল চার্চের কাছে। যেমন আমি যদি 2-1টা উদাহরণ দিই, যে সর্বপ্রথম 1600 শতকে গিয়ার্দানো ব্রুনো উনি যখন বলেন যে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, তখন ওনাকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়। গ্যালিলিও যখন বলেন যে ওনার ডায়ালগ কনসার্নিং দ্য টু চিফ ওয়ার্ল্ড সিস্টেমের মধ্যে যখন উনি বলেন পৃথিবী সহ বাকি সকল নক্ষত্র সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, তখন ওনাকে বন্দী করা হয়। কেন বন্দী করা হয়? কেননা ওনার এই কথাটা তৎকালীন যুগের বাইবেল এবং চার্চের পাদ্রীদের কথার বিরুদ্ধে ছিল, এবং ওই সময় একটা প্রচলন ছিল, তারা যে কোনো মানুষকে হেরেটিক ঘোষণা করে, ধর্মদ্রোহী ঘোষণা করে তাকে যে কোনো ধরনের শাস্তি দিতে পারত। এবং এখানে ইনকুইজিশন নামে চার্চের একটা শাসন ব্যবস্থা ছিল, যেই শাসন ব্যবস্থার মাধ্যমে তারা লক্ষাধিকেরও বেশি মানুষকে হত্যা করেছে। এবং 4th শতকে যখন হিব্রু ভাষা থেকে বাইবেলকে, মানে খ্রিস্টান ধর্মের মূল গ্রন্থ বাইবেলকে যখন ল্যাটিন ভাষায় অনুবাদ করা হয়, এবং ল্যাটিনের পরে যখন 1300 শতকের দিকে এসে এই বাইবেলটাকে ল্যাটিন ভাষা থেকে সাধারণ জনগণের ভাষায় অনুবাদ করার চেষ্টা করা হয়, জন উইক্লিফ যখন এইটাকে ল্যাটিন ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করেন,
তখন উনি মারা গেছিলেন, ওনার মারা যাওয়া কঙ্কালকে কবর থেকে তুলে আগুন দিয়ে জ্বালানো হয়। এরপর উইলিয়াম ট্রেন্ডেল যখন 1500 শতকের দিকে এসে বাইবেলের আবার ইংরেজি অনুবাদ করেন, তখন তাকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়। এছাড়াও তৎকালীন যুগে জন হাস নামে একজন ব্যক্তি ছিলেন, উনি যখন এই দাবি উত্থাপন করেন যে বাইবেলকে জনগণের ভাষায় রূপান্তরিত করতে হবে, এটার অনুবাদ করতে হবে, তখন চার্চ তাকে জীবন্ত পুড়িয়ে হত্যা করে 1415 সালে। এছাড়াও চার্চের আরও একটা বিষয় ছিল, তাদের মাঝে একটা নিয়ম ছিল যেটাকে বলা হয় ইনডালজেন্স। যেটাকে বলে ইনডালজেন্স মানে যে কোনো পাপী ব্যক্তি টাকার মাধ্যমে নিষ্পাপ হওয়ার সার্টিফিকেট ক্রয় করতে পারত, যেটা অভিজাত শ্রেণীরা ক্রয় করত। মূলত চার্চের এই সমস্ত অত্যাচার এবং জুলুম নির্যাতনের বিপরীতে এইখানে মানুষজন স্বাধীন হওয়া শুরু করে। মানুষজন নিজেদের স্বাধীন হওয়ার আলাদা আলাদা থিওরি দেওয়া শুরু করে। যেমনভাবে মার্টিন লুথার 1517 সালে উনি 95 থিসিস নামে তৎকালীন চার্চের বিরুদ্ধে একটা বিশাল গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন। এরপরে 1600 শতকের দিকে এসে স্যার আইজ্যাক নিউটন প্রিন্সিপিয়া ম্যাথমেটিকিয়া, জন লুক এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, জর্জ এক রুসো তার দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, এছাড়াও মতেস্কিও দ্য স্পিরিট অফ দ্য ল, এই জাতীয় বই যখন মানুষের সামনে লেখে, মানুষকে এটা বোঝানো শুরু করে যে দেখো চার্চ এই অভিজাত শ্রেণী তোমাদের উপরে যে জুলুম করতেছে, যে এই অত্যাচার করতেছে, এই অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাদেরকে এই চার্চের এই ধর্মীয় সিস্টেম থেকে বের হতে হবে এবং এইটার জন্য মনুষ্যপ্রণীত সম্পূর্ণ আলাদা একটা সিস্টেমের প্রয়োজন। মূলত তাদের এই কথাগুলো থেকেই গণতন্ত্রের উত্থান হয়েছিল। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে চার্চের পাদ্রীদের অভিজাত শ্রেণীর নির্যাতনের বিপরীতে মানুষ ধর্মের বিকল্প শাসন ব্যবস্থা খুঁজতেছে, ধর্মের বিকল্প শাসন ব্যবস্থা। এই ঘটনা থেকে মূলত অনেকগুলো বিষয় এসেছে। এই ঘটনা থেকে এসেছে ডেমোক্রেসি, এই ঘটনা থেকে এসেছে নারীবাদী, এই ঘটনা থেকে এসেছে মানুষের মানবাধিকার নিয়ে কথা বলা, এই ঘটনাগুলো থেকে এসেছে যে রাষ্ট্র এবং ধর্ম দুটো একসাথে চলতে পারবে না, দুইটাকে আলাদা আলাদাভাবে চলতে হবে। এই সময়ের যেটা সবচেয়ে বড় জিনিস বা সবচেয়ে বড় যে বিপ্লবটা ঘটেছিল এই সময়ে, সেই বিপ্লবটা ঘটেছিল ফ্রান্সে। ফ্রান্সে সবচেয়ে বড় বিপ্লব ঘটেছিল চার্চের পাদ্রীদের বিরুদ্ধে, তৎকালীন যুগের অভিজাত শ্রেণীর নির্যাতনের বিরুদ্ধে। এবং এইখান থেকেই মূলত গণতন্ত্রের মূল উৎপত্তি ঘটে, যেটা এরিক হবসম তার বই দ্য এজ অফ রেভলিউশনের মধ্যে বলেছেন, দ্য আইডিয়াস অফ দ্য ফ্রান্স রেভলিউশন লেড দ্য ফাউন্ডেশন ফর লিবারেল ডেমোক্রাসিস ওয়ার্ল্ড ওয়াইড। মানে ফ্রান্সের এই রেভলিউশন, যেটা ইউরোপিয়ান অন্ধকারাচ্ছন্ন যুগের কারণে তৈরি হয়েছিল, যে রেভলিউশন, যে বিপ্লব, এই বিপ্লবের সবচেয়ে বড় জায়গা ছিল ফ্রান্স। আর ফ্রান্সের এই ফরাসি বিপ্লবের পরে যে সারা পৃথিবীব্যাপী যে অভ্যুত্থান ঘটেছিল শাসন ব্যবস্থার, সেই শাসন ব্যবস্থার নাম ছিল ডেমোক্রেসি, গণতন্ত্র। অর্থাৎ এখানে কোনো চার্চ, কোনো অভিজাত শ্রেণী, কোনো পাদ্রী, কোনো ধনিক শ্রেণী মানুষকে শাসন করতে পারবে না, বরং জনগণই জনগণকে শাসন করবে। এই থিওরির উৎপত্তি ঘটে ফরাসি বিপ্লবের সময়। এবং এই ফরাসি বিপ্লবের পরে, ফরাসি বিপ্লবটা আমরা বলতে পারি যে ফরাসি বিপ্লব 1804 থেকে নিয়ে শুরু করে 1900 শতকের মধ্যবর্তী এই সময়টা হচ্ছে ফরাসি বিপ্লবের সময়। এই ফরাসি বিপ্লবের পরে যে সমস্ত দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, সবচেয়ে ভালো যে সমস্ত দেশে গণতন্ত্র আছে তার মধ্যে একটা হচ্ছে নরওয়ে। নরওয়েতে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় 1814 সালে, আইসল্যান্ডে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় 1944 সালে, সুইডেনে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় 1866 সালে, ফিনল্যান্ডে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় 1906 সালে। মানে আমরা বলতে পারি যে 1800 শতকের আগে পৃথিবীর সবচেয়ে ভালো ডেমোক্রেটিক অঞ্চলগুলোতে, পৃথিবীর সবচেয়ে ভালো গণতান্ত্রিক যে দেশগুলো আমরা বলছি, সেই দেশগুলোতে গণতন্ত্র ছিল না। মানে আপনি যদি বলেন যে বর্তমান পৃথিবীর সবচেয়ে ভালো গণতন্ত্র আছে কোথায়, EIU এর মতে সবচেয়ে ভালো গণতন্ত্র আছে পৃথিবীর 20টা দেশে। এর মধ্যে সুইডেন আছে, আইসল্যান্ড আছে, নিউজিল্যান্ড আছে, ডেনমার্ক আছে। তো এই দেশগুলোতে গণতন্ত্র এসেছে কখন? 1800 শতকের পরে। এইখান থেকে একটা প্রশ্ন বের হয়ে আসে যে 1800 শতকের পরে যদি এই দেশগুলোতে গণতন্ত্র আসে, তাহলে গণতন্ত্রের আগে এই দেশগুলোর লক্ষ হাজার বছরের ইতিহাসে কি এরা শুধু অন্ধকারের মধ্যেই ছিল? এদের কাছে কি কোনো আলোই ছিল না? এরা কি শুধু অমানুষই ছিল? এখানে কি অন্য কোনো সিস্টেম ছিল না? এই প্রশ্নের পরে আসি আমরা পরের পয়েন্টে, যে বর্তমান পৃথিবীর গণতন্ত্রের সবচেয়ে বড় দুই প্রবক্তা ইংল্যান্ড এবং আমেরিকা, গণতন্ত্র কখন শুরু হয়েছিল এবং গণতন্ত্রের বর্তমান অবস্থা কী? আমরা যদি বলি যে ব্রিটেনে, যেটা গ্রেট ব্রিটেন আমরা বলি, উপনিবেশবাদ যেটাকে আমরা বলি, এই উপনিবেশবাদের ইতিহাস হচ্ছে 1500 বছরের রাজতন্ত্রের ইতিহাস, মানে যেটা মানুষ সংরক্ষণ করেছে।
1500 বছর এখানে রাজতন্ত্র ছিল। মনে করা হয় সর্বপ্রথম 500 খ্রিস্টাব্দের দিকে একটা জার্মান গোষ্ঠী, যাদেরকে বলা হয় অ্যাঙ্গালো স্যাকশন, তারা সর্বপ্রথম ব্রিটেনে আসে এবং এইখানে ব্রিটেনের বিভিন্ন অঞ্চলে রাজতন্ত্রের প্রচলন ঘটায় বা গোষ্ঠীভিত্তিক শাসন ক্ষমতার প্রচলন ঘটায়। এরপরে এখানে ধীরে ধীরে রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়, যেটাকে আমরা বলি ব্রিটিশ রাজবংশ। তো ব্রিটিশ রাজবংশের বিরুদ্ধে গণতন্ত্রের সর্বপ্রথম আন্দোলন কখন শুরু হয়? আমরা যদি আক্ষরিকভাবে বিশ্লেষণ করি তাহলে আমরা বলতে পারি 1215 সালে, যখন রাজা জন ফ্রান্সে তার ব্যর্থ যুদ্ধের কারণে জনগণের ওপরে স্কিউটিজ নামে একটা কর আরোপ করেন। তখন এই করের বিরুদ্ধে সাধারণ জনগণ আন্দোলন করে এবং রাজাকে একটা চুক্তিপত্রে স্বাক্ষর করতে বাধ্য করে, যেই চুক্তিপত্রের নাম ছিল ম্যাগনা কার্টার। এই ম্যাগনা কার্টার চুক্তিপত্রে দুইটা কথা ক্লিয়ার ছিল, যে এক, বাদশাহ আইনের ঊর্ধ্বে নয়, দুই, বাদশাহ কোনো কর বাস্তবায়ন, কর মানে ট্যাক্স, করের আইন বাস্তবায়ন করতে পারবে না যতক্ষণ না ব্যারনদের অনুমতি নেয়। ব্যারন কারা? সমাজের অভিজাত শ্রেণী। এই আইন পাশ হওয়ার পরেও রাজবংশের বিভিন্ন রাজারা সময়ে অসময়ে সাধারণ জনগণের উপরে কর আরোপ করতে থাকে। যেমন রাজা এডওয়ার্ড ট্যালিট্যাক্স আরোপ করেন 1297 সালে। রাজা রিচার্ড II, উনি ওনার শাসনামলের যুদ্ধ খরচ করার জন্য পোল ট্যাক্স জারি করেন। এই পোল ট্যাক্সের বিপরীতে 1831 খ্রিস্টাব্দে ক্যান্টারবারি, কেন্ট, এসেক্স অঞ্চলে কৃষকেরা বিদ্রোহ করে। এরপরে রাজা চার্লস শিপ মানি কর আরোপ করেন 1630 সালে। এরপরে রাজা হেনরি তার ব্যক্তিগত বিবাহ এবং যুদ্ধের খরচ চালানোর জন্য ফোর্সড লোন চালু করেন। মূলত এই সমস্ত অযোচিত অত্যাচারমূলক করের বিপরীতে ব্রিটেনের মানুষগণ একদম বিতৃষ্ণার্ত, বিরক্ত হয়ে গেছিলেন এবং দফায় দফায় তারা বিভিন্ন ধরনের আন্দোলন করেছেন। এই আন্দোলনগুলো যখন হয়েছে তখন যেমন 1327 সালে রাজা এডওয়ার্ডকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়েছে। রাজা চার্লস এককে শাসন ক্ষমতার মাধ্যমে, বিচারিক আইনের মাধ্যমে তাকে শাসন ক্ষমতা থেকে পদচ্যুত করা হয়েছে এবং তার শিরচ্ছেদ করা হয়েছে। এই সমস্ত ঘটনার সাথে সাথে 1832 সালে যখন সর্বপ্রথম রিফর্ম অ্যাক্ট জারি করা হয়, এই অ্যাক্ট জারি করার মাধ্যমেই মূলত বলতে পারা যেতে পারে যে গণতন্ত্রের মূল স্রোতধারা শুরু হয়। এরপর 1867, 1884, 1918 দফায় দফায় হওয়া সাধারণ জনগণের, শ্রমিক শ্রেণীর, সমাজের নিম্ন শ্রেণীর আন্দোলনের মাধ্যমে যে শাসন ব্যবস্থার কথা উঠে আসে, সেই শাসন ব্যবস্থাটা হচ্ছে বর্তমান ডেমোক্রেসি, যেটা ইংল্যান্ডে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে 1200 শতক থেকে নিয়ে শুরু করে 1900 শতক পর্যন্ত দফায় দফায় আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষেরা যেই গণতন্ত্র চাইল, সেই গণতন্ত্র কি আসলেই ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হতে পেরেছে? প্রতিষ্ঠিত হতে পারেনি। তার কিছু উদাহরণ, তার প্রথম উদাহরণ হচ্ছে যেখানে হাউস অফ লর্ড আছে। তার দ্বিতীয় উদাহরণ হচ্ছে এখন পর্যন্ত নির্বাচনগুলোকে নিয়ন্ত্রণ করে ধনিক শ্রেণীরা। তৃতীয় কথা হচ্ছে যে জনগণের যারা বার্তাবাহক, মানে জনগণের কথা যারা শাসকদের নিকটে পৌঁছায়, নিউজ পেপার বা গণমাধ্যমগুলো স্বাধীন নয়। তিনটা পয়েন্টের প্রথম পয়েন্ট হচ্ছে হাউস অফ লর্ডস। হাউস অফ লর্ডটা কি? হাউস অফ লর্ড হচ্ছে 780 জন সদস্যের একটা শুরা সিস্টেম, আমরা বলতে পারি ইসলামিক শব্দে, মানে একটা পরামর্শ সভা, পরামর্শ সংসদ, 780 জন সদস্যের। এই 780 জন সদস্যের একজন সদস্যও জনগণের মাধ্যমে নির্বাচিত হয়ে আসেন না। তারা হয় চার্চের পাদ্রী, হয় বংশানুক্রমে তারা ওই আসনটা পেয়েছেন, অথবা তাদেরকে নির্দিষ্ট একটা গোষ্ঠী নির্বাচন করেছে। এই 780 জন সদস্যের হাউস অফ লর্ড, যেটাকে পুরনো ভাষায়, মানে তাদের পুরনো ভাষায় বললে ব্যারন, এদের কাজ কি? এরাই মূলত ইংল্যান্ডের মূল নীতি নির্ধারক। তাহলে সর্বপ্রথম যে কথাটা ফুটে উঠল সেটা হচ্ছে যে নির্বাচন বলে জনগণের যে কথাটা বলা হচ্ছে সেটা আসলে কিছুই না। শাসন ক্ষমতায় সিদ্ধান্ত কারা নেয়? হাউস অফ লর্ডেরা নেয়, যারা কেউ নির্বাচনে অংশগ্রহণ করে আসে না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা আমরা বললাম যে নির্বাচনে ব্যাপক টাকার ছড়াছড়ি আছে। আমি ভোটে দাঁড়াবো, মানুষ আমাকে আমার যোগ্যতার বলে ভোট দিবে, কিন্তু আমাকে যদি টাকা দিয়ে মানুষের ভোট কিনতে হয় তাহলে অবশ্যই আমি অযোগ্য নেতা। এখন ব্রিটেনে টাকা দিয়ে ভোট কেনা হয়। তার সবচেয়ে বড় প্রমাণ কি? তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কনজারভেটিভ একটা পার্টি আছে ইংল্যান্ডে,
টোরি পার্টি 2019 সালের নির্বাচনে তারা তৎকালীন প্রধান ধনী ব্যবসায়ীগুলোর কাছ থেকে প্রায় 1 কোটি পাউন্ড অনুদান পায়। কেন অনুদান পেয়েছে একটা পার্টি? অবশ্যই ওই ধনিক শ্রেণীর ক্ষমতায় যাওয়ার পরে সে প্রতিনিধিত্ব করবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে তাদের একটা রিপোর্ট দ্য ইনফ্লুয়েন্স অফ বিগ মানি অন ইউকে পলিটিক্সে 2021 সালের একটা রিপোর্ট, সেখানে উল্লেখ করা হয়েছে যে ব্রিটিশ ডেমোক্রেসি ইজ অ্যাট রিস্ক ফ্রম দ্য ডিসপ্রপোর্শনেট ইনফ্লুয়েন্স অফ মানি। মানে ইংল্যান্ডের গণতন্ত্র অর্থের যথেচ্ছা ব্যবহারের কারণে রিস্কের মধ্যে আছে, মানে সেটা ভালোভাবে কাজ করতে পারছে না গণতন্ত্র ধনিক শ্রেণীর টাকার কারণে। এছাড়াও সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে ব্রিটিশ হাউস অফ কমন্সের 1/3 এমপি মন্ত্রীরা হচ্ছেন ধনী এবং অভিজাত শ্রেণী। স্যাম ফ্রিডম্যান এবং ড্যানিয়েল লরিসন তাদের একটা রিপোর্ট প্রকাশ করেছিলেন, যেই রিপোর্টের মধ্যে তারা বলেছিলেন 2020 সালে ক্লাস রিমেইনস এ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার ইন ইউকে পলিটিক্স। মানে এখন পর্যন্ত ইউকের রাজনীতিতে গণতন্ত্রে শ্রেণীবিন্যাস, মানে মানুষের উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণীটা একটা বিশাল বাধা হয়ে দাঁড়িয়ে আছে ডেমোক্রেসির মাঝখানে। 2015 সালে দ্য গার্ডিয়ানের একটা রিপোর্টে বলা হয়, ক্যাশ অফ অ্যাক্সেস স্ক্যান্ডাল নামে একটা রিপোর্ট প্রকাশ পায়। সেই রিপোর্টে বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাওয়া যায় 2,50,000 পাউন্ড যদি কেউ খরচ করে তাহলে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে পারে। এবং ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার যে আন্দোলন হয়েছিল, ব্রেক্সিট আন্দোলন, সেই আন্দোলনটা কারা ঘটিয়েছিল? অভিজাত শ্রেণী ঘটিয়েছিল, জাস্ট নিজেদের ফায়দার জন্য। এইটার বিষয়ে পিটার গেইগান, উনি ওনার ডেমোক্রেসি ফর সেল, ডার্ক মানি অ্যান্ড ডার্টি পলিটিক্স 2020 সালে উনি বলেছেন, ডার্ক মানি ইনফ্লুয়েন্স ব্রেক্সিট মোর দ্যান উই অ্যাডমিটেড। মানে আমরা যা জানি তার চাইতেও বেশি ব্রেক্সিট এই আন্দোলনটাকে অভিজাত শ্রেণী ঘটিয়েছিল, জাস্ট শুধুমাত্র নিজেদের ফায়দার জন্য। এটা গেল এই অংশগুলোর, এই রেফারেন্সগুলোর মাধ্যমে যে সারমর্মটা বেরিয়ে আসে সেটা হচ্ছে যে ইংল্যান্ডের পলিটিক্স বা ইংল্যান্ডের গণতন্ত্র সাধারণ মানুষের সাথে কানেক্টেড নয়, বরং এটা কানেক্টেড হচ্ছে ধনিক শ্রেণীর সাথে, যেটা তাদের বিভিন্ন সংস্থার রিপোর্ট প্রকাশ করতেছে। এরপরে আসেন তৃতীয় পয়েন্ট, যে আমি একজন সাধারণ মানুষ, আমি আব্দুর রহমান, আমি যে আমার নিজের কথা বলবো, আমি যে আমচত্বরে দাঁড়িয়ে বিদ্রোহ করব, সমাবেশ করব, বিক্ষোভ মিছিল করব, যেটা ডেমোক্রেসিতে জায়েজ বা বৈধ, আমার এই বিক্ষোভ মিছিল, আমার এই আন্দোলনটাকে সরকার পর্যন্ত পৌঁছাবে কে? অবশ্যই বাংলাদেশের নিউজ পেপারগুলো। এখন ইংল্যান্ডের এই জনগণের বার্তাবাহক নিউজ পেপারগুলো যদি পলিটিশিয়ানদের হয়, যদি ধনিক শ্রেণীর হয়, তাহলে মানুষের বিদ্রোহ যদি ধনিক শ্রেণীর বিরুদ্ধে যায়, তাহলে এই নিউজ পেপারগুলো কি মানুষের সংবাদ সরকার পর্যন্ত পৌঁছাবে না। এটাকে ভিন্নভাবে ম্যানিপুলেট করবে। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ইউকের বহু দৈনিক পত্রিকা, যেমন দ্য সান, দ্য ডেইলি মেইল, টেলিগ্রাফ, এগুলো সব বিভিন্ন ধনী কর্পোরেট বিজনেসম্যানদের। মিডিয়া রিফর্ম কোয়ালিশনের মতে উনি বলেছেন যে জাস্ট থ্রি কোম্পানিজ কন্ট্রোল 90% দ্য ন্যাশনাল নিউজ পেপার অফ ইউকে। মানে ইউকের মাত্র 3টা কোম্পানি 90% গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করে। গণমাধ্যম, নিউজ পেপার, মিডিয়াগুলোও যদি ধনিক শ্রেণীর হাতে থাকে, তাহলে এখানে তো সাধারণ জনগণের কথা বলারও অপশন থাকলো না। মানে সাধারণ জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল নিজেদের অধিকার আদায়ের জন্য, কিন্তু দেখা গেছে যে সাধারণ জনগণ ঘুরে ফিরে অভিজাত শ্রেণীর টাকার বেড়াজালের মধ্যে, টাকার জিঞ্জিরের মধ্যে আবদ্ধ হয়ে গেছেন। এছাড়াও ইংল্যান্ডের কিছু শ্রেষ্ঠ দার্শনিক এবং গবেষক, যেমন ক্যামব্রিজ ইউনিভার্সিটির পলিটিক্যাল ডিপার্টমেন্টের একজন অধ্যাপক ডেভিড রুনসিম্যান, উনি ওনার বই হাউ ডেমোক্রেসি ইন্ড, এই বইয়ের মধ্যে উনি বলেছেন যে একদিনে একবারে হুট করেই গণতন্ত্র ইংল্যান্ডে শেষ হয়ে যাবে, তার অযোগ্যতার কারণে বিষয়টা এরকম না, বরং গণতন্ত্র শেষ হয়ে যাবে নিষ্ক্রিয়তার মাধ্যমে। মানে গণতন্ত্র ফাংশন করবে না, যেমনটা এখন ঠিক মতো করতেছে না। গণতন্ত্র ফাংশন না করার কারণে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। মার্টিন উলফ, যিনি ফাইন্যান্সিয়াল টাইমসের একজন গবেষক, উনি ওনার গবেষণার মধ্যে বলেছেন যে ইউকের ডেমোক্রেসিতে, ইউকের গণতন্ত্রে এখন দুইটা জিনিস সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে। এক, টাকার প্রভাব, আর 2, কূটকৌশল, মানে চালবাজি। দুইটা জিনিস ইংল্যান্ডের ডেমোক্রেসিতে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, টাকার প্রভাব এবং কূটকৌশল। পিটার বর্ন ওনার বই দ্য অ্যাসল্ট অন ট্রুথের মধ্যে বলেছেন, ব্রিটিশ ডেমোক্রেসি হ্যাজ বিন ক্যাপচার্ড বাই অলিগার্কি অফ ডোনার্স, লবিস্টিস অ্যান্ড মিডিয়া টাইকুনস।
মানে ইংল্যান্ডের ডেমোক্রেসি, ইংল্যান্ডের গণতন্ত্র সীমাবদ্ধ হয়ে গেছে, বন্দী হয়ে গেছে ধনিক শ্রেণীর হাতে, বিজনেস টাইকুনস যারা, বড় বড় ব্যবসায়ী যারা, তাদের হাতে ইংল্যান্ডের ডেমোক্রেসি কারাবদ্ধ হয়ে গেছে। এইটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গণতন্ত্রের প্রবক্তা, যারা আমাদেরকে গণতন্ত্র শিক্ষা দেয়, যারা আমাদের উপরে সন্ত্রাস বিরোধী তকমা দেয় গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলার কারণে, যারা আমাদেরকে জঙ্গি বানায় খেলাফত শাসন কায়েম করতে চাওয়ার কারণে, তাদের দেশেও গণতন্ত্র ঠিকমতো ফাংশন করে না। তৃতীয় কথায় আসি, আমেরিকার গণতন্ত্রের কি অবস্থা এবং কত সালে আমেরিকায় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। 1776 সালে আমেরিকা গ্রেট ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে। 1787 সালে আমেরিকার সর্বপ্রথম সংবিধান লেখা হয় এবং 1789 সালে সর্বপ্রথম ইলেকট্রাল কলেজের ভোটে, মানে নির্দিষ্ট কিছু ব্যক্তির ভোটে, মানে শুরা সদস্যদের ভোটের মাধ্যমে একজন ব্যক্তি আমেরিকার ইতিহাসের প্রথম প্রেসিডেন্ট হয়ে আসেন, যাকে আমেরিকার জাতির ফাদার, যেমন আমাদের দেশেও জাতির পিতা বলা হয়, সেরকম আমেরিকান জাতির পিতা হচ্ছেন জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটনের দুইটা কথা আমি বলি। জর্জ ওয়াশিংটন উনি কোনো দলের নেতা ছিলেন না, সাধারণ মানুষ ছিলেন, উনি কোনো দল থেকে আসেন নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে উনি নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত হন নাই। ওনাকে কারা নেতা বানিয়েছে? ওই দেশের শুরা কমিটি। এখন প্রশ্ন হচ্ছে যে যখন আমেরিকা স্বাধীন হলো ব্রিটেনের কাছ থেকে, এইটা আমেরিকার সবচেয়ে ডিফিকাল্ট সময়, কঠিন সময়। এখানে একটা প্রশ্ন উত্থাপন করছে, আমি বলেছি যে আমি আমার কথার সাথে সাথে প্রশ্ন উত্থাপন করব। আমেরিকার সবচেয়ে কঠিন সময়ে নেতা নির্বাচিত হচ্ছে শুরা সদস্যদের মাধ্যমে। বাংলাদেশে যখন 24-এর অভ্যুত্থান হলো, বাংলাদেশের সবচেয়ে টিপিক্যাল মোমেন্টে, সবচেয়ে কঠিন মুহূর্তে নেতা নির্বাচন হলো শুরা সদস্যদের মাধ্যমে। সিরিয়ায় যখন সবচেয়ে কঠিন মুহূর্ত আসলো, তখন সিরিয়ার প্রেসিডেন্ট হলেন তৎকালীন মুজাহিদদের পরামর্শের মাধ্যমে আহমদ আশ-শারা, আর আমাদের দেশে হলেন ডক্টর ইউনুস, আমেরিকায় হলেন জর্জ ওয়াশিংটন। আমার প্রশ্ন হচ্ছে, একটা দেশের সবচেয়ে কঠিন মুহূর্তে যদি পরামর্শের মাধ্যমে নেতা নির্বাচনের প্রয়োজন হয়, তাহলে একটা দেশ স্থিতিশীল পরিবেশে যাওয়ার সাথে সাথেই কেন নির্বাচন আয়োজন করতে হবে? আমি এই প্রশ্নটা বুঝাতে পারি নাই। আমাকে সবচেয়ে কঠিন মুহূর্তে, আমার দেশের সবচেয়ে কঠিন মুহূর্ত যদি শুরা সদস্যরা ব্যাকআপ দিতে পারে, তাহলে কেন পরিবেশ স্বাভাবিক হওয়ার পরে আমাকে ডেমোক্রেসির নির্বাচন সিস্টেমে যেতে হবে? আমি যদি কঠিন সময় পরামর্শ সিস্টেমের মাধ্যমে পার করতে পারি, ইলেকট্রাল কলেজের মাধ্যমে পার করতে পারি, তাহলে আমি পরে কেন টাকা খরচ করে, কোটি কোটি ডলার খরচ করে নির্বাচন করব? কেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আশ-শারা বলছেন যে আমরা 5 বছর মেয়াদী সরকার, পরে নির্বাচন হবে কিনা সেটা পরের কথা, কিন্তু বর্তমান বিশ্বের পরিস্থিতির কারণে উনি এই কথা বলতে বাধ্য হয়েছেন। আচ্ছা, এই প্রশ্ন উত্থাপনের পরে এবার আসি পরে যে 17, এটা ছিল 1800 শতকের কথা, যে 1800 শতকে আমেরিকায় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। 1800 শতকের পরে, মানে 200 বছর পরে আমেরিকার গণতন্ত্রের কী অবস্থা? 200 বছর পরে আমেরিকার গণতন্ত্রের অবস্থা হচ্ছে, পিউ রিসার্চের মতে, এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন, তাদের মতে only 20% অফ আমেরিকানস সে দে ট্রাস্ট দ্য গভর্নমেন্ট টু ডু হোয়াট ইজ রাইট মোস্ট অফ দ্য টাইম। মানে আমেরিকার মাত্র 20% জনগণ মনে করে যে সরকার ওইটা করে যেটা উপযুক্ত, মানে বাকি 80% জনগণের সরকারের ডিসিশনের সাথে সম্পৃক্ততা নাই। গ্যালপ নামে একটা আন্তর্জাতিক গবেষণা সংস্থা আছে, তারা বলেছেন যে কংগ্রেস অ্যাপ্রুভাল রেটিং অনলি 80%, অর্থাৎ আমেরিকার 10 জনে মাত্র 2 জন ব্যক্তি কংগ্রেসের সিদ্ধান্তের সাথে, কংগ্রেসের মতামতের সাথে, মানে আমেরিকান গভর্নমেন্টের সাথে একমত পোষণ করে। এরপরে আসেন তৃতীয়, দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট EIU এর মতে আমেরিকান ডেমোক্রেসি, EIU এটা হচ্ছে একটা বিশ্ব সংস্থা যারা পৃথিবীর গণতন্ত্রের মান নির্ণয়ন করে, যে কোন দেশে কেমন গণতন্ত্র আছে। তাদের মতে পৃথিবীতে মাত্র 20টা দেশে ভালো গণতন্ত্র আছে। তাহলে 193টা দেশের মধ্যে যদি 20টা দেশে ভালো গণতন্ত্র থাকে, বাকি 170টা দেশে গণতন্ত্র নাই, তো বাকি 170টা দেশের মানুষ কি অত্যাচারিত, নির্যাতিত, জুলুমের শিকার, একদম অনাহারে অর্ধাহারে ধ্বংস হয়ে যাচ্ছে? বিষয়টা কি আসলে এরকম? তো তারা একটা রিপোর্ট দিয়েছে, যেই রিপোর্টে তারা আমেরিকার ডেমোক্রেসিকে ফল্ড ডেমোক্রেসি, মানে ব্যর্থ গণতন্ত্র হিসেবে উল্লেখ করেছে। আমেরিকার গণতন্ত্র কেন ব্যর্থ গণতন্ত্র, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে
জনগণের, সাধারণ জনগণের গণতান্ত্রিক এই নির্বাচনের উপরে ভরসা নাই। তার সবচেয়ে বড় প্রমাণ কি, 2020 সালে যখন জো বাইডেন নির্বাচিত হয়ে আসলেন, তখন 2021 সালের 6 জানুয়ারি ওনার যে উদ্বোধনী অধিবেশন হয়েছিল, সেই উদ্বোধনী অধিবেশনে ডোনাল্ড ট্রাম্পের পার্টির জনগণেরা হামলা চালিয়েছিল এবং ওই হামলায় 7 জন আমেরিকান মারা যায়, শত শত মানুষ আহত হয়। কেন হামলা চালিয়েছিল? তারা মনে করত, মানে 70% ডোনাল্ড ট্রাম্পের পার্টির 70% মানুষ মনে করত যে 2020 সালে আমেরিকায় যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে চুরি হয়েছে, সঠিক নির্বাচন হয় নাই। মানে আমেরিকান জনগণের, খোদ আমেরিকান জনগণের নির্বাচনের উপরে ভরসা নাই। এরপরে আসেন, আমেরিকান নির্বাচনটাও ধনিক শ্রেণীর হাতে বিকৃত। সেটা কিভাবে? প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক মার্টিন গিলনেজ এবং নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক বেঞ্জামিন আইপেজ তারা একটা গবেষণা চালিয়েছিলেন। আমি সময় সংক্ষেপের কারণে একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। ওনার ওই গবেষণা প্রবন্ধে, ওনারা দুইজন একটা গবেষণা প্রবন্ধ করেছিলেন। যেই গবেষণায় ওনারা 1981 সাল থেকে নিয়ে শুরু করে 2002 সাল পর্যন্ত আমেরিকান সরকার যে 1800টা নীতি বা বিল পাশ করেছেন বা 18টা ডিসিশন নিয়েছেন, সেই ডিসিশনগুলোকে বিশ্লেষণ করেছেন। কোন আঙ্গিকে বিশ্লেষণ করেছেন? যে এই 1800টা ডিসিশনের সাথে কাদের সম্পর্ক বেশি, অভিজাত শ্রেণীর, ধনিক শ্রেণীর নাকি সাধারণ শ্রেণীর? তো ওনারা বিশ্লেষণ করে দেখেছেন যে এই 1800টা ডিসিশনের সাথে সাধারণ জনগণের অ্যাকচুয়ালি কোনো সম্পর্কই নাই। এই ডিসিশনগুলো এসেছে মূলত ধনিক শ্রেণীর কাছ থেকে, বিজনেস টাইকুনদের কাছ থেকে, যারা আমেরিকার বড় বড় বিজনেসম্যান অথবা আমেরিকার যে ইহুদি লবি অথবা যে ডিপ স্টেট, সেই ডিপ স্টেট যে সিদ্ধান্ত চেয়েছে মূলত সেই সিদ্ধান্তগুলোই বাস্তবায়ন হয়েছে। এই নিউজ প্রকাশিত হওয়ার পরে ভক্স, দ্য আটলান্টিক, দ্য নিউ ইয়র্কার, এই টিভি চ্যানেলগুলোতে এইটা নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনার শুরু হয়। এরপরে শুধু আরও নয়, এবং আচ্ছা এইটা কেন ঘটেছিল, আরও একটা কথা আছে আমেরিকার পলিটিক্সে, সেটা হচ্ছে যে মিডিয়া পোলারাইজেশন এবং পলিটিক্যাল পোলারাইজেশন, দুইটা সমস্যা। যেই সমস্যার কথা জর্জ ওয়াশিংটন তার বক্তব্যের মধ্যে বলেছিলেন। জর্জ ওয়াশিংটন তার বিদায়ী বক্তব্যে 1997 সালে উনি 2 বার নির্বাচিত হলেন নেতা। তৃতীয়বারের নির্বাচন থেকে উনি স্বেচ্ছায় সরে দাঁড়ালেন যে আমি তৃতীয়বার নির্বাচনে দাঁড়াবো না বা আমাকে তোমরা ক্ষমতায় দিও না। এ কথা বলে 1997 সালে উনি একটা বিদায়ী ভাষণ দিয়েছিলেন। যেই বিদায়ী ভাষণে উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যেই গুরুত্বপূর্ণ কথা কি ছিল? উনি ব্যাপকভাবে দলকেন্দ্রিক শাসন ব্যবস্থাকে ঘৃণা করতেন। কেন দলকেন্দ্রিক শাসন ব্যবস্থাকে ঘৃণা করতেন? কেননা এই দলকেন্দ্রিক শাসন ব্যবস্থা জনগণের মাঝে ব্যাপক বিভেদ তৈরি করে, মানে মারামারি লাগায়। যেমন আমরা বাংলাদেশে দেখেছি বিএনপি আওয়ামী লীগ জামাতের লড়াই। শুধু এইটা নয়, আরও একটা সমস্যা তৈরি করে, সেটা হচ্ছে যে এই দলগুলো অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে সরকারকে বাধা দেয়, সিদ্ধান্ত নিতে দেরি করায়। এই 3টে কারণে জর্জ ওয়াশিংটন ডেমোক্রেসির এই দলকেন্দ্রিক সিস্টেমকে ঘৃণা করতেন। এইটাকে ইংরেজি ভাষায় বলা হয় মিডিয়া পোলারাইজেশন অথবা পলিটিক্যাল পোলারাইজেশন। পলিটিক্যাল পোলারাইজেশন মানে দলীয় বিভেদ, মানে একটা প্রচণ্ড ডানপন্থী আর একটা প্রচণ্ড বামপন্থী। আর মিডিয়া পোলারাইজেশন কি? যে মিডিয়ার মধ্যেও ডানপন্থী আছে, মিডিয়ার মধ্যেও বামপন্থী আছে। যেমন ফক্স, CNN, MS, NBC, দ্য নিউ ইয়র্ক টাইমস, এরা হচ্ছে বামপন্থী। ফক্স নিউজ, তারপরে নিউজ ম্যাক্স, এরা হচ্ছে ডানপন্থী। মানে ধরেন আমি যদি ডানপন্থীর পক্ষ থেকে থাকি এবং আমি যদি নির্বাচনে দাঁড়াই, তাহলে আমার ভুলগুলো ডানপন্থী মিডিয়া এড়িয়ে যাবে, আর বামপন্থী মিডিয়া সেটাকে অনেক করে হাইলাইট করবে। আর বামপন্থী কোনো নেতা যদি ভোটে দাঁড়ায়, তাহলে বামপন্থী নিউজ পেপারগুলো, মানে যারা জনগণের বার্তা মানুষের কাছে পৌঁছে দেয়, তারা বামপন্থী নেতার ভুলগুলোকে কম করে দেখাবে এবং তার ভালো জিনিসগুলোকে বেশি করে দেখাবে। এটাকেই বলা হয় মিডিয়া পোলারাইজেশন। তো ডেমোক্রেসির কারণে আমেরিকান সমাজ 2টা সমস্যা হয়েছে, বা বলতে পারি 3টে সমস্যা হয়েছে। 1, পলিটিক্যাল পোলারাইজেশন, ব্যাপক বিভেদ তৈরি হয়েছে সমাজে। 2, মিডিয়া পোলারাইজেশন, মিডিয়া 2 ভাগে ভাগ হয়ে গেছে। 3, যে পুরো নির্বাচনী সিস্টেমটা অর্থের ওপর নির্ভরশীল হয়ে গেছে এবং মনে করা হয় যে আমেরিকার নির্বাচনে সেই জেতে যে সবচেয়ে বেশি অর্থ খরচ করতে পারে। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে সেন্টার অফ রিপ্রেজেন্টেটিভ পলিটিক্স 2020 সালে তারা একটা রিপোর্ট প্রকাশ করে। যেই রিপোর্টে তারা বলে যে 2020 সালে আমেরিকার নির্বাচনে $14 বিলিয়ন খরচ করা হয়েছিল।
অর্থাৎ বাংলাদেশের রিজার্ভের অর্ধেকেরও বেশি খরচ করা হয়েছিল শুধুমাত্র নির্বাচনে। এবং আমেরিকার বড় বড় যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলো আছে তারা তাদের PAC অর্থাৎ পলিটিক্যাল অ্যাকশন কমিটিজ এবং লবিস্টদের মাধ্যমে, মানে বড় বড় কোম্পানিগুলোর দুইটা সংস্থা থাকে, আমি সহজ করার জন্য বলতেছি, একটা হচ্ছে PAC পলিটিক্যাল অ্যাকশন কমিটি, আর আরেকটা হচ্ছে লবিস্ট যা লবিং করে নেতাদের সাথে। এরা ব্যাপক পরিমাণ অর্থ কংগ্রেসের নেতাদেরকে ডোনেট করে যেন কংগ্রেস অর্থাৎ নির্বাচিত সরকার এই ধনী ব্যক্তিদের পক্ষে ডিসিশন দেয়। তার প্রমাণ কি, সিটিজেন্স ইউনাইটেড 2004 সালে একটা রিপোর্ট প্রকাশ করে হিলারি দ্য মুভি নামে, মানে হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে। সেই রিপোর্টে তারা হিলারি ক্লিন্টন কী কী অপকর্ম করেছে সেগুলো তারা নিয়ে আসার চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীতে ফেডারেল ইলেকশন কমিশন এই রিপোর্টটা প্রকাশ করতে বাধা দেয়। তার বিপরীতে সিটিজেন্স ইউনাইটেড আমেরিকান যেটা বলা হয় বিচার বিভাগ, সেখানে তারা কেস দায়ের করে, কিন্তু সেই কেস দায়ের করার পরেও আমেরিকান সুপ্রিম কোর্টের রিপোর্টও তাদের পক্ষে আসে নাই, বরং আমেরিকান সুপ্রিম কোর্ট 2010 সালে একটা সিদ্ধান্ত জানায় যে কোনো PAC অর্থাৎ যে কোনো ধনিক শ্রেণী নেতাদেরকে নিজেদের পক্ষে টানার জন্য অর্থ খরচ করতে পারবে। এই জন্য দেখা গেছে যে 2012 সালের প্রেসিডেন্ট নির্বাচনে মিট রমনি নামে একজন প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন, যার জন্য রিস্টোর আওয়ার ফিউচার নামে একটা PAC সংস্থা প্রায় $142 মিলিয়ন খরচ করেছিল। এছাড়াও মনে করা হয় যে এই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের সবচেয়ে বড় কারণ ছিল ইলন মাস্কের অবাধ টাকা পয়সা খরচ। তৃতীয়, আমেরিকার গভর্নমেন্টের যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে যে আমেরিকায়ও লন্ডনের মতো হাউস অফ লর্ডের ন্যায় ইলেকট্রাল কলেজ আছে। এই ইলেকট্রাল কলেজের কাজ হচ্ছে তারা প্রেসিডেন্ট নির্বাচন করে। আমেরিকার প্রেসিডেন্টরা মানে ডোনাল্ড ট্রাম্পের আগে জো বাইডেনের আগে বারাক ওবামার আগে জর্জ W. বুশ, ইনাদেরকে মানে আমেরিকার প্রেসিডেন্টকে কোনো সময় সাধারণ জনগণ নির্বাচন করতে পারে না। আমেরিকায় প্রেসিডেন্টকে নির্বাচন করে ইলেকট্রাল কলেজ, এটা তাদের একটা সুরা কমিটি বলা যেতে পারে। যেমন আমরা দেখেছি কম ভোট পাওয়ার পরেও ক্ষমতা এসেছিলেন জর্জ W. বুশ তার শাসন আমলে, মানে 2000 সালের দিকে, এবং জনগণের কম ভোট পাওয়ার পরেও প্রথমবার ক্ষমতায় এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মানে জনগণের বেশি ভোট দিলেই যে প্রেসিডেন্ট হবে বিষয়টা এরকম না। আমরা যদি এই সকল কথাগুলোর সামারাইজেশন করি তাহলে দাঁড়াবে যে আমেরিকান ডেমোক্রেসি 3 ধরনের মানুষের হাতে বন্দী। 1, ধনিক শ্রেণীর হাতে বন্দী; 3, মিডিয়ার হাতে বন্দী; 4, ইলেকট্রাল কলেজের হাতে বন্দী। অর্থাৎ 200 বছর ধরে যেই দেশটা গণতন্ত্রকে ফাংশন করার, গণতন্ত্রকে কার্যক্ষম করার চেষ্টা করতেছে, সেই দেশটাতে 200 বছর পরে এসেও, মানে 1800 শতক ধরলে বর্তমান 2020 সাল, মানে 220 বছর পরেও গণতন্ত্র ভালোভাবে ফাংশন করতেছে না। এখন পর্যন্ত গণতন্ত্র তাদের দেশে এক্সপেরিমেন্টাল যুগ, মানে পরীক্ষামূলক যুগ পার করতেছে। তাহলে আমরা বাংলাদেশ 50 বছরের একটা দেশ কিভাবে গণতন্ত্রকেই নিজেদের সকল সমস্যার একমাত্র সমাধান মনে করতে পারি? এরপরে আসেন আমরা এখন দেখব যে পৃথিবীর শ্রেষ্ঠ ঐতিহাসিক বা শ্রেষ্ঠ সমাজ বিশারদগণ গণতন্ত্র সম্পর্কে কি বলেছেন। পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দার্শনিকদের একজন হচ্ছেন প্লেটো, যাকে আমরা না মানলেও সারা পৃথিবী মানে। প্লেটো তার বিখ্যাত গ্রন্থ দ্য রিপাবলিক এই বইয়ের মধ্যে গণতন্ত্রের 5 থেকে 7টা সমস্যার কথা বলেছেন ওনার বইয়ের 6ষ্ঠ অধ্যায়, যেখানে উনি বলেছেন যে গণতন্ত্রে, আমি ওনার মূল বাক্যগুলো পড়তে পারছি না সময় স্বল্পতায়, যেখানে উনি বলেছেন যে গণতন্ত্র হচ্ছে একটা বিশৃঙ্খল সিস্টেমের জন্ম দেয়। গণতন্ত্র জনগণের সাথে বেশি রিলেটেড হওয়ার কারণে এখানে অযোগ্য শ্রেণী চলে আসে। এবং ওনার যে ওস্তাদ, যার কাছ থেকে উনি এই দার্সগুলো নিয়েছেন, তার কথা যদি আমরা বলি, যার কথা উনি ওনার বই অ্যাপোলজির মধ্যে নিয়ে এসেছেন, সেটা হচ্ছে ওনার ওস্তাদ সক্রেটিসের কথা উনি নিয়ে এসেছেন। সক্রেটিসকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল গ্রিকের অ্যাথেন্সে। সাধারণ জনগণ মানে অধিকাংশ জনগণ ভোট দিয়েছিল, তাই সক্রেটিসের ফাঁসি হয়েছিল। সক্রেটিস নিজে গণতান্ত্রিক এই সিস্টেমটাকে, মানে জনগণের ভোটে নির্বাচিত সরকারের এই সিস্টেমটাকে ঘৃণা করতেন, যে কথা অ্যাপোলজি গ্রন্থের মধ্যে প্লেটো এবং সক্রেটিসের কথোপকথনের মধ্যে ফুটে উঠেছে। এছাড়াও সক্রেটিসের ছাত্র হচ্ছে প্লেটোর ছাত্র হচ্ছে অ্যারিস্টোটল, আর অ্যারিস্টোটলের ছাত্র হচ্ছে পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শাসক দ্য গ্রেট
আমি ওনার নাম এই মুহূর্তে ভুলে যাচ্ছি, যিনি পুরো পৃথিবীর ওপরে শাসন প্রতিষ্ঠা করেছিলেন ঈসা আলাইহিস সালাম জন্মেরও বহু আগে। ওনারা কেউ গণতান্ত্রিক এই সিস্টেমে বিশ্বাসী ছিলেন না। এরপরে যদি আমরা আরও কিছু বিখ্যাত ব্যক্তিদের উক্তি নিয়ে আসি, যেমন নম চমস্কি ওনার বই রিকুয়েম ফর দ্য আমেরিকান ড্রিমের মধ্যে বলেছেন যে মডার্ন ডেমোক্রেসিস আর অফেন ক্যাপচার্ড বাই পাওয়ারফুল কর্পোরেট ইন্টারেস্ট হু ম্যানিপুলেট পলিসিস টু সার্ভ দেয়ার ওন এজেন্ডা। মানে অধিকাংশ সময় গণতন্ত্র ক্যাপচার্ড হয়ে যায় ধনিক শ্রেণীর হাতে এবং ধনিক শ্রেণী তাদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে। উইনস্টন চার্চিল 1947 সালের 11ই নভেম্বর হাউস অফ কমন্সে দেওয়া একটা বক্তব্যে বলেছিলেন পৃথিবীর সবচেয়ে ওস্ট শাসন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বেকার শাসন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র, যদি না সেটাকে অন্য কোনো শাসন ব্যবস্থার সাথে তুলনা করা হয়। স্যামুয়েল পি হান্টিংটন পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটির মধ্যে বলেছিলেন যেই দেশগুলোতে শক্তিশালী প্রতিষ্ঠান নাই, অর্থাৎ শক্তিশালী আইন ব্যবস্থা নাই, শক্তিশালী শাসন ব্যবস্থা নাই, সেই দেশগুলোতে ডেমোক্রেসি সমস্যা তৈরি করতে পারে, পলিটিক্যাল ইনস্টেবিলিটি নিয়ে আসতে পারে, যেমন আমাদের বাংলাদেশ। অর্থাৎ সকল দেশের জন্য গণতন্ত্র নয়। থমাস হবস উনি একজন বিখ্যাত ইংরেজ দার্শনিক। উনি ওনার বই লেভিথিয়ানের মধ্যে গণতন্ত্রের কয়েকটা সমস্যার কথা উল্লেখ করেছিলেন। 3টা মৌলিক সমস্যার কথা উনি উল্লেখ করেছেন গণতন্ত্রের। তার মধ্যে সবচেয়ে বড় গণতন্ত্রের সমস্যা হচ্ছে যে গণতন্ত্র এমন বিভেদ সৃষ্টি করে জনগণের মধ্যে যে জনগণ একটা পার্টি আর একটা পার্টির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যেমনটা আমরা 17 বছর বা আমাদের বাংলাদেশের বিগত 50 বছরের ইতিহাসে দেখেছি যে লগি বৈঠারা ধানের শীষকে মারে, আর ধানের শীষ ক্ষমতায় আসলে লগি বৈঠাকে মারে। উনি যে দ্বিতীয় সমস্যার কথা উল্লেখ করেছেন থমাস হবস ওনার বইয়ের মধ্যে, সেটা হচ্ছে যে জাস্ট পলিটিক্যাল বিরোধিতা করার কারণে অনেক সময় সুন্দর ডিসিশনগুলো নেওয়াও সম্ভব হয় না। মানে ধরেন আমি বিএনপি একটা ভালো ডিসিশন নিতে চাচ্ছি, আওয়ামী লীগ ভেটো দিয়ে আমার ভালো ডিসিশনটাও নিতে দিচ্ছে না, এটা হচ্ছে ডেমোক্রেসির প্রবলেম। এটা থমাস হবস বলেছেন। থমাস কার্লাইল উনি স্কটিশ দার্শনিক, উনি ওনার বই লেটার ডে প্যাম্পলেটসের মধ্যে উনি গণতন্ত্রের সমালোচনা করেছেন, যেখানে উনি পার্লামেন্টকে টক শপ মানে জাস্ট মানুষের কথা বলার জায়গা হিসেবে উল্লেখ করেছেন। উনি কেন কথা বলার জায়গা হিসেবে উল্লেখ করেছেন তার উনি ব্যাখ্যা করেছেন ওনার বইয়ের মধ্যে। ওনার আরেকটা বই আছে পাস্ট অ্যান্ড প্রেজেন্ট, যেই বইয়ের মধ্যে উনি অতীত ইংল্যান্ড এবং আধুনিক ইংল্যান্ডের তুলনা করে অতীত ইংল্যান্ড মানে রাজতন্ত্রের ইংল্যান্ড বেশি ভালো ছিল এটা প্রমাণ করার চেষ্টা করেছেন। এছাড়াও ওনার 6টা বক্তব্য আছে অন হিরো ওয়ারশিপ অ্যান্ড দ্য হিরোইক ইন হিস্ট্রি। এই ওনার 6টা বক্তব্যকে কেন্দ্র করে একটা বই উনি পরবর্তীতে সংকলন করা হয়েছিল। সেই বইয়ের মধ্যে উনি একনায়কতন্ত্রের ভালো গুণগুলো উল্লেখ করেছেন, যেখানে উনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও নিয়ে এসেছেন এবং উনি ওখানে প্রমাণ করিয়েছেন যে ডেমোক্রেসির চাইতে একনায়ক সিস্টেমটা বেশি ভালো। এছাড়াও জন রস্কিন তার বই আনটু দিস লিস্ট, তারপরে দ্য এথিক্স অফ দ্য ডাস্ট, দ্য ক্রাউন অফ ওয়াইল্ড ওয়ালাইফের মধ্যে উনি বলেছেন যে বর্তমান গণতান্ত্রিক সিস্টেমটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতির মূল ভিত্তি, আর উনি পুঁজিবাদী অর্থনীতিকে ব্যাপক লেভেলের ঘৃণা করতেন, কেননা পুঁজিবাদী অর্থনীতি সমাজের মানুষের মাঝে অর্থনৈতিক বিভেদ সৃষ্টি করে, এজন্য উনি গণতন্ত্রের বিরোধী ছিলেন। এছাড়াও ম্যাথিউ আর্নল্ড 1884 সালে আমেরিকায় দেওয়া একটা বক্তব্যের মধ্যে উনি বলেছিলেন যে ডেমোক্রেসির সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে অ্যাবসেন্স অফ ডিসিপ্লিন অফ রেসপেক্ট, মানে ডেমোক্রেসির মধ্যে আরেকজনকে সম্মান দেওয়ার প্রথা নাই। যে কথাটা প্লেটো তার বইয়ের মধ্যে বলেছিলেন যে এইখানে দ্য রিপাবলিকের মধ্যে যে এইখানে সম অধিকার বা বেশি অধিকার দেওয়ার কারণে মানুষের আভ্যন্তরীণ যে সম্মানটা আছে সেই সম্মানটাও চলে যায়। এবং দ্য রিপাবলিক বইয়ের মধ্যে প্লেটো সন্তান এবং পিতার একটা উদাহরণ নিয়ে এসেছিলেন। এছাড়াও উনি ম্যাথিউ আর্নল্ড 1884 সালে ওনার ওই দেওয়া বক্তব্যের মধ্যে বলেছিলেন যে ডেমোক্রেসির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডেমোক্রেসি অধিকাংশ সময় অস্থিতিশীল, এর মধ্যে ধৈর্য কম থাকে এবং তারা ভালো কাজ করার চাইতে খারাপ কাজ বেশি করে ফেলে। এছাড়াও জেমস ব্রেনন ওনার বই এগেইনস্ট ডেমোক্রেসির মধ্যে জনগণকে 3 ভাগে ভাগ করেছেন। জেমস ব্রেনন এগেইনস্ট ডেমোক্রেসি এই বইয়ের মধ্যে জনগণকে 3 ভাগ করেছেন, তার মধ্যে এক ভাগ হচ্ছে হবিস্ট, দ্বিতীয় ভাগ হচ্ছে হলিগ্যান্স এবং তৃতীয় ভাগ হচ্ছে ভলক্যান্স। মানে সাধারণ জনগণ 3 ভাগে বিভক্ত। হবিটস যারা ভোটের গণতন্ত্রের কিচ্ছু বোঝে না, অন্ধের মতো টাকা দিলে 1000 টাকা দিবেন, রাতের বেলা 1000 টাকা দিবেন, সকালবেলা হয় নৌকায় ভোট দিয়ে আসবে, নাহলে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আসবে, নাহলে ধানের শীষে ভোট দিয়ে আসবে। এই ধরনের জনগণকে বলা হয় হবিটস। দ্বিতীয় ধরনের জনগণ হলিগ্যান্স, যারা প্রচণ্ডভাবে কোনো দলের অন্ধভক্ত হয়, এদেরকে বলা হয় হলিগ্যান্স। আর তৃতীয় শ্রেণী হচ্ছে ভলক্যান্স, যারা একটু চিন্তা ভাবনা করে যে দেশের জন্য আসলে কে উত্তম। কিন্তু দেখা গেছে যে অধিকাংশ দেশেই 2 শ্রেণীর জনগণ বেশি, হবিটস এবং হলিগ্যান্স।
যদি আমরা অন্য দেশের কথাও বাদ দিই, বাংলাদেশের মতো দেশে যেখানে অধিকাংশ মানুষ শিক্ষিত নয়, যেখানে অধিকাংশ মানুষ শ্রমিক, যেখানে অধিকাংশ মানুষ কৃষি, যেখানে অধিকাংশ মানুষ মৎস্যজীবী, সেই দেশের অধিকাংশ মানুষ কি টাকার বিনিময়ে ভোট দেয়। রাতের বেলা 1000 টাকা দিলে সকালবেলা আপনার দলে ভোট দিয়ে আসবে। আর আরেক শ্রেণীর মানুষ ভোট দেয় যারা প্রচণ্ড লেভেলের দলান্ধ। খুব কম শ্রেণীর মানুষই চিন্তা ভাবনা করে ভোট দেয় আমাদের বাংলাদেশে। এখন আমাদের বাংলাদেশে ডেমোক্রেসি কি সুয়েটেবল, মানে আমাদের সাথে সামঞ্জস্যশীল এরকম পরিবেশে? এটা একটা প্রশ্ন। এছাড়াও বার্নার ম্যানা তার বই দ্য প্রিন্সিপাল অফ রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টের মধ্যে উল্লেখ করেছেন যে ডেমোক্রেসি বা গণতন্ত্র যেই সমস্যার সমাধান করার জন্য তৈরি হয়েছিল, অভিজাত শ্রেণীর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য যেই গণতন্ত্র তৈরি হয়েছিল, সেই গণতন্ত্র ধীরে ধীরে আবার অভিজাত শ্রেণীর হাতেই বন্দী হয়ে গেছে, যেমনটা আমরা ব্রিটেনে দেখেছি, যেমনটা আমরা আমেরিকার ইতিহাস আলোচনা করার মধ্যে দেখেছি। এবং উনি ওনার বইয়ের মধ্যে উল্লেখ করেছেন যে জনগণ শুধুমাত্র গণতন্ত্রে, জনগণ শুধুমাত্র অডিয়েন্স অফ ডেমোক্রেসি, মানে এরা শুধু দেখে যে কিভাবে ক্ষমতার পালাবদল হচ্ছে, কিন্তু এদের কিছু করার থাকে না, যেমনটা আমরা আমেরিকান পিউ রিসার্চের গবেষণাতেও দেখেছি। এছাড়াও বিংশ শতাব্দীর ইতালিয়ান চিন্তাবিদ ভিলফোর্ড পারেটো, গায়েতানো মাস্কো, ওনারা বলেছেন যে গণতন্ত্র একটা সম্পূর্ণ বিভ্রান্তিকর সিস্টেম। এছাড়াও হিউবার্ট লাগার্ডেল উনি বলেছেন যে গণতন্ত্র সবচেয়ে পছন্দের জিনিস বুর্জুয়াদের কাছে, মানে ধনিক শ্রেণীর কাছে সবচেয়ে পছন্দের জিনিস। কেন পছন্দের জিনিস? এই কারণে যে ওরা বলতে পারে গণতন্ত্র, ওকে এটা জনগণের শাসন ব্যবস্থা। যখন বলে জনগণের শাসন ব্যবস্থা, তখন জনগণ শান্ত থাকে, জনগণকে শান্ত করে এবার নিজেদের ইচ্ছা মতো শাসন কার্যক্রম পরিচালনা করতে পারে। এই জন্য বুর্জুয়া শ্রেণীর কাছে, ধনিক শ্রেণীর কাছে, এলিট শ্রেণীর কাছে, অভিজাত শ্রেণীর কাছে, সুশীল শ্রেণীর কাছে গণতন্ত্র সবচেয়ে বেশি প্রিয়। এখন আসেন আমরা একদম আমাদের বক্তব্যের শেষ অংশে চলে এসেছি যে পৃথিবীর হাজার লক্ষ বছরের ইতিহাসে শুধু কি গণতন্ত্রই ছিল? গণতন্ত্র তো এসেছে আজ থেকে 300 বছর আগে। মানে 300 বছর আগে এই পৃথিবীতে কোনো শাসন ব্যবস্থাই ছিল না, এই পৃথিবীর কোনো দেশেই কোনো শান্তি ছিল না, এই পৃথিবীর কোনো দেশেই কোনো শ্রেষ্ঠ শাসক আসেন নাই। এটা কি যুক্তিযুক্ত কথা? আমরা যদি বলি যে এখানে আখেনাটন নামে আজ থেকে 1300 বছর আগে যিনি মিশরীয় শাসক ছিলেন, তিনি মিশরের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন, তার পুত্র তুতেনখানম মিশরের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন, রামসেস সানি উনি মিশরের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন, টাইগ্লাথ পিলিসার যিনি আজ থেকে ঈসা আলাইহিস সালাম জন্মের 745 বছর পূর্বে শাসন করেছিলেন, উনি তার দেশের সবচেয়ে ভালো শাসক ছিলেন, কিসার দ্য গ্রেট উনি ওনার দেশের সবচেয়ে ভালো শাসক ছিলেন, দারিয়াস দ্য গ্রেট আচেমেনিড রাজবংশের ঈসা আলাইহিস সালাম জন্মের 500 বছর আগের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন, ব্যাবিলনীয় রাজা হাম্মুরাবি উনি আজ থেকে ঈসা আলাইহিস সালাম জন্মের 1700 বছর আগে, মানে বর্তমান সময় থেকে প্রায় 3000-4000 বছর আগে ওনার অঞ্চল শাসন করেছেন। উনি সর্বপ্রথম আইন লিখেছিলেন, মানে লিখিত আইন প্রণয়ন করা হয়েছিল, ওনাকে ওনার দেশের সবচেয়ে ভালো শাসক মনে করা হতো। এছাড়াও হিন্দুস্তানের সর্বশ্রেষ্ঠ শাসক আশোক, আমি অমুসলিমদের কথা বলতেছি, আশোক সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন। এরপরে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইনারাও পৃথিবীর শাসক ছিলেন। ইনারা কি কেউ গণতন্ত্রের মাধ্যমে শাসন ক্ষমতা এসেছিলেন? ইসলামের ইতিহাসের যে 1500 বছরের শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থায় কি কেউ গণতন্ত্রের মাধ্যমে, বর্তমান নির্বাচনী সিস্টেমের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন? যদি তারা কেউ নির্বাচনী ক্ষমতার মাধ্যমে ক্ষমতায় এসে না থাকে, তাহলে কি আপনি বলবেন যে গণতন্ত্র আসার আগে 300 বছর আগে সারা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন ছিল, এই সারা পৃথিবীতে কোনো ভালো শাসক ছিল না, সারা পৃথিবীর মানুষেরা সবাই নির্যাতন এবং জুলুম অত্যাচারের মধ্যে ছিল, সারা পৃথিবীর সকল মানুষ? এটা কি কোনো যুক্তিযুক্ত কথা? যদি এটা যুক্তিযুক্ত কথা না হয়, তাহলে অবশ্যই আমাদের কাছে অপশন আছে যে আমরা গণতন্ত্রের বাইরে অন্য কোনো অপশনের দিকে যাব। অবশ্যই আমাদের কাছে অপশন আছে যে আমরা খেলাফত শাসনের কথা বলতে পারি, এটা আমাদের রাইটস। গণতন্ত্র তোমরা নিয়ে এসেছিলা ইউরোপিয়ান অন্ধকারাচ্ছন্ন যুগের কারণে। আমরা তো তোমরা যখন অন্ধকারের মধ্যে ছিলা 500 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত, ওই সময় তো আমরা মুসলমানেরা অন্ধকারের মধ্যে ছিলাম না। সুতরাং গণতন্ত্র তোমাদের প্রয়োজন, আমাদের প্রয়োজন নয়। গণতন্ত্র তোমাদের দরকার, ডেমোক্রেসি তোমাদের দরকার, আমাদের প্রয়োজন নয়। ডেমোক্রেসি তোমাদের প্রয়োজন হওয়ার পরে তোমরা বাস্তবায়ন করেছো, এখনও ডেমোক্রেসি তোমাদের এক্সপেরিমেন্টাল যুগ পার করছে। আমেরিকা এবং ব্রিটেনের মতো উন্নত দেশে যদি ডেমোক্রেসিতে সমস্যা থেকে থাকে, তাহলে আমাদের দেশের মতো অল্প আয়ের, স্বল্প আয়ের মূর্খ মানুষদের জন্য আসলে ডেমোক্রেসি কতটুকু যায়? এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আমি আপনাদের বিবেকের কাছে রেখে যাচ্ছি। আপনারা অন্ধভাবে পৃথিবীর একমাত্র শাসন ব্যবস্থা মনে করে ডেমোক্রেসির পেছনে ছুটবেন, নাকি নতুন স্বতন্ত্র আলাদা ইসলামের কোনো শাসন ব্যবস্থার কথা আপনারা জনগণের সামনে
উত্থাপন করবেন। আমি যদি বলি যে ডেমোক্রেসির সবচেয়ে বড় মূল ভিত্তি যদি হয় জনগণের শাসন কায়েম করা, তাহলে আমি বলবো যে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে তাদের সবাইকে আগে এই বাক্যে একমত হওয়া উচিত যে বাংলাদেশের জনগণ কি গণতান্ত্রিক সিস্টেম চায় নাকি বাংলাদেশের জনগণ ইসলামিক শাসন ব্যবস্থা চায়। আগে এইটার উপর ভোট হতে হবে, তারপরে ডেমোক্রেসির বিষয়ে ভোট হবে, তারপরে নির্বাচনের আয়োজন হবে। আপনি লক্ষ কোটি জনগণের মনের বাসনা কামনার কথা শুনলেন না, আর বলছেন যে ওকে বাংলাদেশে ডেমোক্রেসি কায়েম হচ্ছে, মানে জনগণের শাসন কায়েম হচ্ছে। এটা একটা ভুয়া কথা, যেই ভুয়া কথার মাধ্যমে সাধারণ জনগণকে শাসন করা যায়, শাসন করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলার কারণে যারা আপনাদেরকে জঙ্গি বলে তাদের বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন, গণতন্ত্রের উপরে প্রশ্ন উত্থাপন করেন, এটা কতটুকু সামঞ্জস্যশীল, কতটুকু কর্মক্ষম সেই বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন, এইটা কতটুকু ফাংশন করতে পারে সমাজে সেই বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন। পৃথিবীর কোনো বিশাল জনসংখ্যার দেশে গণতন্ত্র এখন পর্যন্ত ফাংশন করতে পারে নাই। বিগত 300 বছরে যদি গণতন্ত্র ভালোভাবে ফাংশন করতে না পারে, তাহলে আমরা কি আগামী আরও 500 বছর এক্সপেরিমেন্ট করব যে গণতন্ত্র আমাদের দেশে ভালোভাবে ফাংশন করতেছে কি করতেছে না? এই প্রশ্নগুলো আপনাদের বিবেকের কাছে রেখে আমি আমার সংক্ষিপ্ত জুমার খুতবা এখানেই শেষ করছি। গণতন্ত্রের বিপরীতে সমাধান কি হবে সেটা নিয়ে আমাদের দেশের আলেম ওলামারা অনেক আলোচনা করেছেন, অনেকে অনেক বক্তব্য দিয়েছেন, সেগুলো আপনারা জানেন। যদি কোনোদিন সময় হয় সেগুলোর উপর আলোচনা হবে। কিন্তু আমার একটা কথা, যে গণতন্ত্রকে প্রশ্ন করা শেখেন, চোখ বন্ধ করে। একমাত্র সমাধান কোনোদিনই পৃথিবীর ইতিহাসে ডেমোক্রেসি ছিল না, আজও নয়, ভবিষ্যতেও হবে না, এবং এটা অবশ্যই একদিন ফল ডাউন করবে। এটা মনে রাখার এবং প্রশ্ন করার অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।